এখন আমরা দেখব ঘাসফড়িংয়ের যে নিজের রক্ত সংবহন তন্ত্র আছে, এখানে কি কি কম্পোনেন্ট আছে, মানে পার্ট আছে, এবং সেগুলো কি কিভাবে কাজ করে। এই ভিডিওর সময় একটু শব্দ হচ্ছে কারণ পাশের বিল্ডিং এ কাজ হচ্ছে। সো আশা করছি এই শব্দটাকে আপনি তেমন একটা পাত্তা দিবেন না। ওকে, সো আমরা প্রথম যে কাজটা করব, একটা ঘাসফড়িংয়ের ছবি অ্যাড করব। এটা হচ্ছে একটা ঘাসফড়িংয়ের ছবি, আর এটা হচ্ছে ঘাসফড়িংয়ের মাথা। ওকে, সো সবার আগে যেটা করতে হবে যে ঘাসফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্রে কি কি থাকতে পারে। তোমরা জানো তিনটা জিনিস থাকে, একটা হলো রক্ত, দুই নম্বর হচ্ছে রক্তনালী, আর তিন নম্বর হচ্ছে হৃদপিণ্ড। রাইট, হৃদপিণ্ড মানুষের ক্ষেত্রে। তো সবার আগে আমরা যেটা করব, এদের হৃদপিণ্ডটা আমরা খুঁজে বের করব। তার আগে আমাদের যেটা করতে হবে সেটা হলো রক্তনালীটাও একটু খেয়াল করতে হবে। তো একটা জিনিস মনে রাখেন যে ঘাসফড়িংয়ের তেমন একটা রক্তনালী নাই। না থাকার কারণে কি হয়েছে, এদের সারা দেহের ভেতরে রক্ত আমরা ঢেলে দিছি, ভরায় রাখছি। তো রক্তগুলো সারা দেহের ভেতরে আছে, তাহলে রক্ত নালী তো আর লাগতেছে না যে এখান থেকে ওখানে নিয়ে যাইতে হবে, কারণ আপনি এটা ঢেলে রাখছেন, ওরা এখানে এখানে সবখানকে রক্ত দিচ্ছে। সো এদের রক্ত নালী থাকবে না, কি থাকবে, গহ্বর থাকবে বা সাইনাস থাকবে। ওকে, সাইনাস থাকবে। এই যে দেখো, এখন আমরা সাইনাস বের করি। এটা একটা তাদের দেহে গহ্বর। এই গহ্বরটাকে এরকম দুইটা পর্দা আছে। কয়টা পর্দা আছে? দুইটা পর্দা আছে। তো এই পর্দাগুলো দিয়ে কিন্তু পুরো তাদের গহ্বরটাকে ভাগ করা হয়েছে, তিন ভাগে ভাগ করা হয়েছে। এই দেখো, উপরে একটা, মাঝখানে একটা পার্ট, নিচে একটা পার্ট। তো আমরা একটু দেখি সাইনাসটাকে আমরা কয় ভাগে ভাগ করলাম, 1, 2 এবং 3 ভাগে ভাগ করলাম। ঠিক আছে, সো এখন একটা জিনিস ভাবেন তো, এই সাইনাসগুলোতে কি রক্ত থাকে না? থাকে। তো সাইনাসগুলোতে যেহেতু রক্ত থাকে, সাইনাস মানে গহ্বর, হ্যাঁ, গহ্বর গহ্বর গহ্বর, এই যে গহ্বর। তো সাইনাসগুলোকে আমরা আরেক নামে ডাকি, হিমোসিল নামে ডাকি। হিমোসিল মানে হচ্ছে রক্ত এবং গহ্বর একসাথে আসে, তার মানে এগুলোর ভেতরে রক্ত থাকে এই গহ্বরগুলোতে, এই জন্য এটার নাম হলো হিমোসিল। তো এই পুরো হিমোসিলটাকে বা পুরো সাইনাসটাকে আমরা 3 ভাগে ভাগ করলাম। কয় ভাগে? 3 ভাগে, 1, 2, 3। কি দ্বারা? দুইটা পর্দা দ্বারা। তাহলে পর্দা কয়টা? দুইটা। একটা দেখো পিঠের দিকে, আর একটা হচ্ছে পেটের দিকে। তাহলে পিঠের দিকে যেটা, সেটার নাম হলো পৃষ্ঠীয় পর্দা, আর পেটের দিকে যে পর্দাটা আছে, এই যে, এটার নাম হলো অঙ্কীয় পর্দা। তাহলে পর্দা এখানে কয়টা? দুইটা। এটা হলো পৃষ্ঠীয় পর্দা, পিঠের দিকে থাকে সে পর্দা, এটা নিচের দিকে, সেটা হলো অঙ্কীয় পর্দা। অঙ্কীয় মানে পেটের দিকে বা বুকের দিকে। তো একটু খেয়াল করো, এই যে পৃষ্ঠীয় পর্দা এবং অঙ্কীয় পর্দা দুইটাই কিন্তু ছিদ্রযুক্ত, রাইট? তো কোনো পর্দা যদি ছিদ্রযুক্ত হয়, সেই পর্দাকে শুধু পর্দাই বলে না, ওটাকে কিন্তু ডায়াফ্রাম বলা যায়। কি বলা যায়? ডায়াফ্রাম। তো ডায়াফ্রাম শব্দটা কিন্তু কর্ডাটা পরের প্রাণীদের ক্ষেত্রে বা ম্যামালিয়া যারা আছে তাদের ক্ষেত্রে বলা খুবই যুক্তিযুক্ত, এদের ক্ষেত্রে বলা তেমন একটা ঠিক হবে না। বইয়ে যেহেতু দেওয়া আছে, এই জন্য আমি এটা টার্মটা দেখালাম আপনাকে। ডায়াফ্রাম বলা হয়। ডায়াফ্রাম শব্দের অর্থ হলো এমন একটা বেড়া, যে বেড়ার ভেতরে ছিদ্র থাকে, এই ছিদ্র দিয়ে কেউ যাইতে পারে। ডায়াফ্রাম মানে কি? একটা বেড়া। ফ্রাম মানে হচ্ছে ফেন্স বা বেড়া। ডায়া মানে হচ্ছে থ্রো, সেই বেড়ার ভেতর দিয়ে কেউ যাইতে পারে। কে যাইতে পারে? এগুলোর ভেতর দিয়ে রক্ত যাইতে পারে। তাহলে দিস ইজ ডায়াফ্রাম, বা ডায়াফ্রাম না বলে আমরা এগুলোকে পর্দা বলবো। পর্দাগুলো ছিদ্রযুক্ত। তাহলে দুইটি ছিদ্রযুক্ত পর্দা দ্বারা কয়টা ভাগে ভাগ করা হয়েছে? 3টা। উপরেরটাতে এখানে হৃদপিণ্ড থাকে, এই জন্য এটার নাম হচ্ছে কার্ডিয়াল সাইনাস। কার্ডিয়াল গহ্বর। তাহলে সাইনাস মানে হচ্ছে গহ্বর, এটা একটা গহ্বর। কার্ডিয়াল মানে হচ্ছে এখানে কার্ডিয়াক বা হৃদপিণ্ড থাকে। এইটাতে থাকে হচ্ছে পরিপাক নালী, এই যে এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত। সো আমরা এটা, তাহলে আমরা এটাকে বলবো ভিসেরাল সাইনাস। তাহলে এই সাইনাসটার নাম কি? ভিসেরাল সাইনাস। এই ভিসেরা মানে কিন্তু অঙ্গ, পরিপাকের যে অঙ্গগুলো থাকে এখানে থাকে। ওকে, ভিসেরা মানে অঙ্গ। আর এই যে এখানে থাকে স্নায়ু থাকে, নিউরন থাকে। সো এটার নাম হচ্ছে নিউরাল সাইনাস। কি সাইনাস? দিস ইজ নিউরাল সাইনাস।
তো ব্যাপারটা এমন না যে কার্ডিয়াল সাইনাস এইটা, এটা হচ্ছে ভিসেরাল সাইনাস, এটা নিউরাল সাইনাস, ব্যাপারটা কিন্তু এমন না। কেমন দেখো আমি দেখাই। আপনার যদি এটা পরিপাক নালী হয়, হ্যাঁ এটা যে পরিপাক নালী হয় শেষ পর্যন্ত যায়, তাহলে খেয়াল করেন এই যে এগুলোর ভেতরে কিন্তু পরিপাক হচ্ছে, এগুলোর ভেতরে কি আপনি রক্ত পাঠাইতে পারবেন? ভেতরে রক্ত পাঠালে তো মলের সাথে তখন কি হবে? মলের সাথে রক্ত বের হয়ে যাবে, তার মানে সে যখন পায়খানা করবে তখন তার পায়খানার সাথে রক্ত যাবে, তাহলে কিন্তু হাসপাতালে যাইতে হবে, এই পতঙ্গটা বাঁচবে না। তাহলে সাইনাস আসলে কোনগুলা? এই যে এগুলা। তাহলে এগুলো যদি ভিসেরা বা অঙ্গ হয়, যেটাকে আমরা ভিসেরাল সাইনাস বললাম, এগুলো যদি ভিসেরা হয়, এই ভিসেরার চারপাশে যে স্পেসগুলো আছে এগুলোই হচ্ছে ভিসেরাল সাইনাস। তাহলে আমরা এখানে লিখবো পেরি ভিসেরাল সাইনাস। কি লিখবো? পেরি ভিসেরাল সাইনাস। পেরি মানে হচ্ছে চারপাশে, তাহলে এই পরিপাক নালীটার চারপাশ জুড়ে যে স্পেসটা আছে ওইটাই হচ্ছে অ্যাকচুয়ালি সাইনাস। তাহলে সেম ভাবে আমরা যদি এখানে হৃৎপিণ্ড দেই, 1 2 3 4 5টা হয়েছে, দিস ইজ 6 এন্ড দিস ইজ 7। তো আমরা যদি এখানে হৃৎপিণ্ড দেই তাহলে বলো তো হৃৎপিণ্ডের চারপাশে যে স্পেসগুলো আছে না, এই যে এগুলা এগুলা, তাহলে এগুলোর নাম কি? হৃৎপিণ্ডের চারপাশে থাকা সাইনাস বা পেরি কার্ডিয়াল সাইনাস। সেম ভাবে আমরা যদি এখানে স্নায়ু দেই, যে এটা হচ্ছে এদের ব্রেন, এটা একটা স্নায়ু, ওকে। এগুলো হচ্ছে স্নায়ু। তাহলে বলতো স্নায়ুর চারপাশে যে স্পেস গুলো আছে এগুলা কি? এগুলোর নাম হচ্ছে পেরি নিউরাল সাইনাস। তার মানে এই স্নায়ু বা নিউরন গুলোর চারপাশে যে সাইনাসটা আছে, দিস ইজ পেরি নিউরাল সাইনাস। ওকে, তাহলে কিন্তু প্রশ্ন হতে পারে কি ধরনের, এখানে জানতে হবে কি ধরনের। আমরা পড়তেছি রক্ত সংবহন তন্ত্র। আমরা প্রথমে এটা দেখলাম যে এদের সাইনাস বা হিমোসিল দেখলাম। কি দেখলাম এদের? 1 নাম্বার হচ্ছে এদের রক্ত সংবহন তন্ত্রে আমরা হিমোসিল বা সাইনাস দেখলাম। তাহলে আমি আবার বলছি, ঘাসফড়িং এর হিমোসিল বা সাইনাসকে আমরা 3 ভাগে ভাগ করি। 2টা পর্দা, এই যে একটা পর্দা, এই এক পর্দা। উপরেরটার নাম হলো পৃষ্ঠীয় পর্দা, এটার নাম কি? পৃষ্ঠীয় পর্দা। আর নিচেরটার নাম কি? অঙ্কীয় পর্দা। তাহলে এবার বলো ঘাসফড়িং এর হিমোসিলকে আমরা কয় ভাগে ভাগ করি? 3 ভাগে। কয়টা পর্দা দ্বারা? 2টা পর্দা দ্বারা, পৃষ্ঠীয় পর্দা, অঙ্কীয় পর্দা। এগুলোকে ডায়াফ্রামও বলা যেতে পারে, না বলা ভালো। তো এখন আমরা বলি পৃষ্ঠীয় পর্দার উপরে যে স্পেসটা আছে, এই যে এটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাস, কারণ কার্ডিয়াক বা হৃৎপিণ্ডের চারপাশ জুড়ে থাকে সাইনাসটা বা গহ্বরটা। আবার বলো এখানে থাকে ভিসেরা বা অঙ্গ, পরিপাকের অঙ্গ, তাহলে পরিপাকের অঙ্গের চারপাশে যে স্পেসটা আছে এই স্পেসটার নাম কি? পেরি ভিসেরাল সাইনাস। ভিসেরা মানে হচ্ছে পরিপাকের যে অঙ্গগুলো, এগুলোকে বলেছে। এবার চলে আসি আমরা নিচে, এগুলো হচ্ছে স্নায়ু বা নিউরন। তো নিউরনের চারপাশে যদি কখনো স্পেস থাকে বা সাইনাস থাকে, দ্যাট ইজ কল পেরি নিউরাল সাইনাস। তো আমাদের কিন্তু পড়া শেষ হয়ে গেছে, ওকে ঠিক আছে। তো এবার চলে আসি আমরা সেকেন্ড পার্ট, রক্ত। কোথায় আসলাম? রক্ততে। এদের রক্তকে বলা হয় হিমোলিম। কি বলে? এটা হচ্ছে 2 নম্বর টপিক, হিমোলিম্ফ। এই দেখো হিম মানে হচ্ছে রক্ত, আর লিম্ফ মানে হচ্ছে লসিকা। তোমরা যদি কখনো রক্ত সংবহন তন্ত্র মানুষের পড়ো তখন শিখবা যে লসিকা হচ্ছে বর্ণহীন, কারণ লসিকার রহিত কণিকা নাই, বর্ণহীন। ওকে, তাহলে ঘাসফড়িং এর রক্ত আছে আর লসিকা আছে, এরা মিশ্রিত অবস্থায় থাকে, কারণ এদের তো রক্ত নালী নাই। আমাদের দেহে রক্ত নালী থাকে রক্তের জন্য, লসিকা নালী থাকে লসিকার জন্য। তো এদের দেহে রক্ত নালীও নাই, লসিকা নালীও নাই, তাহলে দুটো মিক্স অবস্থা থাকবে না দেহের ভেতরে? ইয়েস, মিক্স অবস্থা থাকবে। খেয়াল করে এদের রক্তও কিন্তু বর্ণহীন। এদের রক্ত কি? বর্ণহীন। কারণ কি? আরবিসি বা লোহিত কণিকা নাই। তাহলে এবার বলো তো আমাকে, এদের যে আমরা রক্ত আর লসিকার মিশ্রিত যে রক্তের কথা বলতেছি, সেই রক্ত কি কালার হবে? বর্ণহীন প্লাস বর্ণহীন কি হয়? লাল, বর্ণহীন হয়। তাহলে এদের রক্ত হচ্ছে বর্ণহীন। ওকে, বর্ণহীন। আচ্ছা বলো তো যে রক্ত তরল না কঠিন? তরল। তরল হলে এখানে একটা বড় অংশ পানি থাকবে না? থাকবে।
তো আমরা যদি হিমোলিম্ফকে দুই ভাগে ভাগ করি, এটা দেখবেন হচ্ছে পানি অংশ আছে যেটাকে আমরা বলি প্লাজমা, আর কি আছে রক্ত কণিকা থাকে। কি থাকে আমাদের ক্ষেত্রেও কিন্তু সেম, পানি অংশ থাকে একটা বড় অংশ, আর একটা অংশ হচ্ছে রক্ত কণিকা। পানিকে বলা হয় প্লাজমা, ওকে, তরল অংশটার নাম হচ্ছে প্লাজমা আর রক্ত কণিকা। প্রিয় স্টুডেন্ট, সবার আগে আমরা দেখব হচ্ছে রক্ত কণিকা। এদের থাকে তিন ধরনের রক্ত কণিকা, একটা হচ্ছে প্রো হিমোসাইট, দুই নম্বরটা হচ্ছে ট্রানজিশনাল হিমোসাইট, আর একটা হচ্ছে বৃহৎ আকার হিমোসাইট বা লার্জ হিমোসাইট। তাহলে বলো তো ঘাস ফড়িং এর কয় ধরনের রক্তকণিকা আছে? তিন ধরনের রক্তকণিকা আছে। এই যে দেখো, হিম মানে হচ্ছে রক্ত, সাইট মানে হচ্ছে কোষ, তাহলে রক্তকোষ বা রক্তকণিকা বলেছে। প্রিয় স্টুডেন্ট, মানুষের ক্ষেত্রে কয় ধরনের রক্তকণিকা থাকে? আরবিসি থাকে, ডব্লিউবিসি থাকে, আর প্লাটিলেট থাকে। ওকে, প্লাটিলেট। তো ঘাস ফড়িং এর কিন্তু আরবিসি থাকে না, কারণ ঘাস ফড়িং এর অক্সিজেন কার্বন ডাই অক্সাইড পরিবহনের জন্য কিন্তু ট্রাকিয়াল তন্ত্র থাকে। আমাদের আরবিসি কেন থাকে? অক্সিজেন কার্বন ডাই অক্সাইড পরিবহনের জন্য, রাইট? তাহলে ঘাস ফড়িং এর অক্সিজেন কার্বন ডাই অক্সাইড পরিবহন করা অন্য কিছু, তাহলে এদের আরবিসির দরকার আছে? নাই। দুই নাম্বার, প্লাটিলেটের কাজ কি? কোথাও যদি কেটে যায়, রক্তপাত হয়, সেই ব্লিডিংটাকে থামানো। তো এদের ডব্লিউবিসি যেটা, এই ডব্লিউবিসিটাই কিন্তু রক্তপাতও থামাইতে পারে, জীবাণুর সাথেও যুদ্ধ করতে পারে। তাহলে প্লাটিলেটের দরকার আছে? নাই, কারণ ডব্লিউবিসি রক্তপাত ঠেকাইতে পারে। তো প্রিয় স্টুডেন্ট, এদের শুধু ডব্লিউবিসি ধরনের রক্তকণিকা আছে, যদিও এদের এগুলোকে ডব্লিউবিসি না বলে বলা হয় হিমোসাইট। তাহলে বলো তো এদের কয় ধরনের রক্তকণিকা আছে? এক ধরনের, নাম কি? হিমোসাইট। এবং এর কাজটা কয় ধরনের? আপনারা বলবেন দুই ধরনের। এরা শুধু শ্বেতকণিকার মতোই যে কাজ করে তা না, এরা অনুচক্রিকার মতো রক্ত জমাট বাড়াইতে সাহায্য করে। ওকে, তাহলে আমরা পেলাম যে ঘাস ফড়িং এর রক্তকণিকার নাম হচ্ছে হিমোসাইট। এদের অ্যাকচুয়ালি এক ধরনের হিমোসাইট, রাইট? জাস্ট হিমোসাইট আছে, রক্তকণিকা আছে। এবং এই হিমোসাইট গুলো কিন্তু আকার অনুযায়ী তিন ধরনের। কয় ধরনের? তিন ধরনের। এই যে দেখো, প্রো, ট্রানজিশনাল, বৃহদাকার। প্রোটা হচ্ছে পুচকি, ট্রানজিশনালটা একটু বড়, বৃহদাকারটা হচ্ছে আরো বড়। মানে একই জিনিস আর কি, তিনটা বয়স। মানুষের যেমন থাকে তিন ধরনের মানুষ, একটা হচ্ছে বাচ্চা কাচ্চা, তরুণ থাকে, এবং কি থাকে? বৃদ্ধ। তোমরা সবসময় জানো যে তরুণের পরিমাণ সবচেয়ে বেশি, বাচ্চার পরিমাণ কম, বৃদ্ধের পরিমাণ কম। সো এইটা সবচেয়ে কম থাকে। তো তোমরা একটু দেখবা 23% কোনটা, কোনটা হচ্ছে 65-68%, এই পার্সেন্টেজটা একটু দেখে নেবা, ঠিক আছে? তো আমরা কি করতেছি? আমরা ঘাস ফড়িং এর রক্ত পড়তেছি এখন। এর আগে কিন্তু আমরা সাইনাস শেষ করে আসছি। তো রক্তের মধ্যে আমি আরেকবার বলি, রক্তের মধ্যে থাকে কি? রক্তকণিকা এবং প্লাজমা। তো রক্তকণিকা আমরা দেখলাম, এরপর আমরা প্লাজমা দেখব। তো সবার আগে আমরা একটু শেষ করে রক্তকণিকার কাজ কি, রাইট? রক্তকণিকার কাজ কি তোমরা তো জানোই। রক্তকণিকার কাজ হচ্ছে, যেহেতু এটা এগুলো যেহেতু ডব্লিউবিসির মতো, তাহলে জীবাণুকে ফ্যাগোসাইটোসিস করে। জীবাণুকে কি করে? ফ্যাগোসাইটোসিস করে। আর কি করে? আরো অনেক কাজ করে। তো প্রধান কাজ হলো এটা। এই যে আরো বলছি যে এদের রক্তকণিকা গুলা প্লাটিলেটের মতো কাজ করে, তাহলে কোথাও কেটে গেলে রক্তপাত বা ব্লিডিং থামায় এরা, রাইট? আরো অনেক কাজ করে। সো আমরা মোটামুটি রক্তকণিকার কাজ পড়ে ফেলছি। তাহলে আমরা ঘাস ফড়িং এর রক্ত দেখছি, রক্তকণিকার কাজ শেষ। এবার আমরা প্লাজমা অংশে চলে যাবো। প্লাজমাটা খুবই ইউনিক, এদের প্লাজমাটা খুবই ইউনিক। কেন ইউনিক আমি বলতেছি, তার আগে আমি একটু বলি, এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন। আমাদের কিন্তু পিএইচ 7 থেকে উপরে, অল্প ক্ষারীয়। এদের পিএইচ কিন্তু অল্প বা ঈষৎ অম্লীয়, এটা মাথায় রাখবেন। কি? সামান্য অম্লীয়। 6 থেকে 7, পিএইচ কত? 6 থেকে 7, এটা শুধু মনে রাখবেন। এবং এর হচ্ছে আপেক্ষিক গুরুত্বটা দেখবেন, পানি অপেক্ষা ভারী, মানে 1-এর থেকে বেশি হয় আপেক্ষিক গুরুত্বটা, ঠিক আছে? তো যাই হোক না কেন, ঘাস ফড়িং এর যে হিমোলিম্ফ আছে বা রক্ত আছে, রক্ততে রক্তকণিকা এবং প্লাজমা আছে। প্লাজমাটা আমরা একটু ধারণা পেয়েছি যে সামান্য অম্লীয় এবং কি পানি অপেক্ষা একটু ভারী, আপেক্ষিক গুরুত্ব একটু বেশি। তাহলে এদের প্লাজমাটা কেন আমাদের থেকে ইউনিক?
তো এখানে কিন্তু 5টা পয়েন্ট আছে, এই 5টা পয়েন্ট জানা খুব জরুরি। 1 2 3 4 5। প্রথম যেটা, সেটা হলো নাইট্রোএমিনো, মানে নাইট্রোজেন এবং এমিন মূলক যুক্ত যৌগের পরিমাণ এদের বেশি থাকে। আমাদের কিন্তু রক্তের মধ্যে নাইট্রোজেন এমিনো যৌগের পরিমাণ অত বেশি থাকে না, নাহলে তো মারাই যেতাম। 2 নম্বর হচ্ছে এদের ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকে মানুষের তুলনায়। কি থাকে? ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকে। ইউরিক অ্যাসিড কিন্তু এদের রেশন পদার্থ, আমাদের যেমন ইউরিয়া, ওদের হচ্ছে ইউরিক অ্যাসিড। আরেকটা আছে, আমাদের যে সোডিয়াম পটাশিয়াম আছে, বাট এদের সোডিয়াম পটাশিয়াম আমাদের তুলনায় বেশি থাকে। আমাদের সোডিয়াম পটাশিয়ামের তুলনায় এদের সোডিয়াম পটাশিয়ামের পরিমাণ কি থাকে? বেশি থাকে। আমাদের রক্তে গ্লুকোজটা হচ্ছে প্রধান শর্করা, যেটা ভেঙে আমরা শক্তি পাই। এদের যেটা ট্রেহ্যালোজ, ট্রেহ্যালোজ নামক শর্করা থাকে। ওই ট্রেহ্যালোজটা কিন্তু দুইটা গ্লুকোজ একসাথে মিলে একটা যৌগ। তাহলে আমাদের থাকে হচ্ছে গ্লুকোজ বা মনোস্যাকারাইড, এদের রক্তের প্রধান শর্করা হচ্ছে ট্রেহ্যালোজ। কি? ট্রেহ্যালোজ কি? দুইটা করে গ্লুকোজ একসাথে থাকা। তো কেন গ্লুকোজের বদলে এদের ট্রেহ্যালোজ থাকে? এর একটা কারণ আছে। ট্রেহ্যালোজের একটা স্পেশালিটি হচ্ছে এরা পানি ধরে রাখতে পারে। কি ধরে রাখতে পারে? পানি। তো ঘাস ফড়িং এর দেহের ভেতরে সবসময় এরা কি রাখে? পানি ধরে রাখে, যে কারণে ঘাস ফড়িং বেঁচে থাকে। ট্রেহ্যালোজটা যদি চেঞ্জ করে ওখানে গ্লুকোজ দেন, এদের দেহের পানিগুলো ধরে রাখতে পারবে না, শ্বাস প্রশ্বাসের সাথে সব পানি বের হয়ে যাবে, মারা যাবে। ওকে, আচ্ছা। আমাদের কিন্তু প্রধান লিপিড হচ্ছে, সরল লিপিড হচ্ছে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল। কি? ফ্যাটি অ্যাসিড গ্লিসারল। কিন্তু এদের সবসময় ডাইগ্লিসারাইড থাকে। কি থাকে? ডাইগ্লিসারাইড। তাহলে আমরা আরেকবার দেখি, আমাদের রক্তে যে পানিটা থাকে, এই পানি অপেক্ষা এদের পানিটা আলাদা। আমাদের প্লাজমা অপেক্ষা এদের প্লাজমা আলাদা। কেন আলাদা? 5টা ফিচার আছে। 1 নম্বর হচ্ছে নাইট্রোজেন এবং এমিনো যৌগটা তুলনামূলক বেশি। এই যৌগটা কিন্তু খারাপ যৌগ। 2, এদের ইউরিক অ্যাসিড হচ্ছে প্রধান, মানে ইউরিক অ্যাসিড অনেক পরিমাণে থাকে, আমাদের কিন্তু কম থাকে। আমাদের যদি ইউরিক অ্যাসিড বেশি থাকতো, আমাদের কিন্তু এই জয়েন্টে ব্যথা হতো, বাত ব্যথা হইতো, বাতের ব্যথা। তো এটা খুব খারাপ। তো এদের ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকে। আমাদের যে সোডিয়াম পটাশিয়াম থাকে, তার তুলনায় এদের সোডিয়াম পটাশিয়ামের পরিমাণ বেশি। আমাদের প্রধান শর্করা হচ্ছে গ্লুকোজ, এদের প্রধান শর্করা হচ্ছে ট্রেহ্যালোজ। আমাদের গ্লুকোজ হচ্ছে একটা গ্লুকোজ, এদের ট্রেহ্যালোজ হচ্ছে 2টা করে গ্লুকোজ দ্বারা তৈরি যৌগ। ট্রেহ্যালোজ কি করে? এদের দেহের মধ্যে পানি ধরে রাখতে পারে, বেঁচে থাকে, এবার সহজে ডিহাইড্রেশন হয় না। আমাদের প্রধান শর্করা কি? ফ্যাটি অ্যাসিড গ্লিসারল। এদের প্রধান শর্করা হচ্ছে ডাইগ্লিসারাইড। তাহলে আমরা প্লাজমা সম্পর্কে হালকা ধারণা পেলাম। আমরা রক্তকণিকা সম্পর্কে ধারণা পেয়েছি। এদের রক্তকণিকা এক ধরনের, রক্তকণিকাকে বলা হয় হিমোসাইট। হিমোসাইটটা কিসের মতো দেখতে? ডব্লিউবিসির মতো দেখতে। তাহলে ফ্যাগোসাইটোসিস করে, জীবাণু ভক্ষণ করে। এরা কি প্লাটিলেটের মতো কিছু কাজ করতে পারে, তার মানে রক্তপাত, ব্লিডিং ঠেকাইতে পারে। ওকে, আর কি? এই হিমোসাইট গুলোকে যদি আমরা দেখতে চাই, তাহলে সবসময় আমরা 3 ধরনের হিমোসাইট পাবো, মানে কেউ ছোট, কেউ তার থেকে একটু বড়, তার থেকে আরো বড়। তো ফাংশনাল যেগুলো, সেগুলো হচ্ছে বৃহদাকার গুলো। একটু দেখো, অনেক বড় হয়েছে, এমিবার মতো হয়েছে, তাহলে ফ্যাগোসাইটোসিস করতে কিন্তু সুবিধা, ক্ষণপথ দিয়ে জীবাণুকে ধরে ফেলবে। তো এর নিচে আছে ট্রানজিশনাল হিমোসাইট। এই ট্রানজিশনাল হিমোসাইট কিন্তু হচ্ছে দেহ থেকে খারাপ পদার্থ জাস্ট ক্লিন করে, ধরে ধরে এগুলাকে ক্লিন করে ফেলে। আর প্রো হিমোসাইট যেটা, সেটা অ্যাকচুয়ালি এদের বাপ, মানে শিশু অবস্থা আর কি। অ্যাকচুয়ালি প্রো হিমোসাইট থেকেই পরের গুলা আসতে থাকে। ট্রানজিশনাল মানে বোঝাই কিন্তু হচ্ছে পরিবর্তনের সময়টা, মানে একটা ছোট অবস্থা এবং বুড়ো অবস্থার মাঝামাঝির সময়টা। যেমন আমরা যারা তরুণ, আমরা কিন্তু ট্রানজিশনাল ফেজের মধ্যে আছি, আমরা ছোট থেকে এখন বড় হচ্ছি। ওকে, আমরা কিন্তু ঘাস ফড়িং এর প্রথমে যেটা করছি, রক্তনালীর পরিবর্তে সাইনাস বা হিমোসিল পড়ে আসছি, রাইট? তারপর আমরা কি পড়ছি? রক্ত। এদের রক্তকে বলা হয় হিমোলিম। লিম মানে লসিকা, হিম মানে হচ্ছে রক্ত। তাহলে আমরা এই যে হিমোলিম পড়ে আসছি, রাইট? হিমোলিমকে আমরা 2 ভাগে ভাগ করছি। কিভাবে? রক্তকণিকা, প্লাজমা। এদের প্লাজমা আমাদের প্লাজমা থেকে কেন আলাদা, এটা আমরা বলছি। রক্তকণিকাকে বলা হয় হিমোসাইট, যারা মোর লাইকলি ডব্লিউবিসি। এবং কি ধরনের আমরা এটা পড়ে আসছি। তাহলে এখন আমাদের টার্গেট কি? এখন আমাদের টার্গেট হচ্ছে হৃৎপিণ্ড, রাইট? আমরা 1 নম্বর হিমোসিল পড়ছি, 2 নম্বর হিমোলিম পড়ছি, 3 নম্বর এবার আমরা হৃৎপিণ্ড পড়বো। আমাদের হৃৎপিণ্ড গোল পিণ্ডের মতো, এই জন্য হৃৎপিণ্ড, বাট এদেরটাকে আমরা কি বলবো? হৃদযন্ত্র। এই যে দেখো এখানে দিজার হৃদযন্ত্র, 7টা প্রকোষ্ঠে তৈরি, পেছনের দিকটা প্রসারিত, মানে এইরকম আর কি। পেছনের দিকটা প্রসারিত, সামনের দিকটা সরু। ইউজুয়ালি যেটা হয়,
এদিকে অনেক বেশি রক্ত প্রবেশ করে এবং সেগুলা কি হয়, সরু পথে বের হয়, তাহলে তার কি হয়, স্পিড বাড়ে। 2 নম্বর হচ্ছে সব রক্ত ফোকাস হয়ে একদিকে যাইতে পারে। তো এই জন্য কিন্তু ন্যারো দিকটা বা সরু দিকটা সামনের দিকে থাকে, প্রসারিত দিকটা বা চওড়া দিকটা পেছনের দিকে থাকে। এখানে একটা ছিদ্র আছে, ওকে, সামনে একটা ছিদ্র আছে, ফ্লো সবসময় এদিক থেকে এই যে এদিকে যাচ্ছে, মানে এদিক থেকে এই যে মাথার দিকে যাইতেছে, তাই না? আচ্ছা, কয় প্রকোষ্ঠ? 1 2 3 4 5 6 7টা। সামনে যেটা থাকে তার একটু সামনে যে দেখেন একটু মনে হচ্ছে প্রসারিত রক্তনালীর মতো, এটাকে বলা হয় সম্মুখ অ্যাওর্টা। এটাকে কি বলে? সম্মুখ অ্যাওর্টা। অ্যাওর্টা মানে হচ্ছে মহাধমনী। হৃৎপিণ্ড থেকে যে ধমনী বের হয় তার নাম সবসময় মহাধমনী, কারণ একটা পথ দিয়ে সব বের হয়, পরে তো ব্রাঞ্চ হয়ে যায়। তাহলে প্রধান যে ধমনীটা, দ্যাট ইজ কল মহাধমনী। ওকে, তো এখন দেখো রক্ত কিন্তু এই যে ফাঁকগুলোতে প্রবেশ করে, একটু ভালো করে খেয়াল করো, এই পাশে প্রবেশ করে, এই যে এখান থেকে, যেহেতু এগুলোতে রক্ত থাকে, আমি বলছিলাম যে এগুলোর নাম হিমোসিল, তাই না? এগুলোতে কি থাকে? রক্ত। তাহলে যখন হৃৎপিণ্ডটা প্রসারিত হয়, রক্তগুলো এই পাশ দিয়ে এখানে প্রবেশ করে, এই পাশ দিয়ে এখানে প্রবেশ করে। আবার হৃৎপিণ্ডটা যখন সংকুচিত হয় তখন রক্তটা আর বের হইতে পারে না, কারণ এইসব জায়গায় কিন্তু আবার কপাটিকাও আছে। এখানে কি আছে? এরকম কপাটিকা আছে, এই যে দেখো কপাটিকা। তার মানে রক্ত শুধু যাইতেই পারবে, রক্ত শুধু ঢুকতেই পারবে, রক্ত ব্যাকফ্লো করতে পারবে না। ওকে, তাহলে প্রশ্ন হলো এই হৃৎপিণ্ডটাকে কে প্রসারিত করে, কে আবার সংকুচিত করে? এই দুই পাশে কিছু পেশি আছে পাখির ডানার মতো। কি আছে? পাখির ডানার মতো কিছু পেশি আছে, এদের নাম হচ্ছে অ্যালারি পেশি। অ্যালারি শব্দের অর্থ হচ্ছে ডানা বা উইং। এই যে দুই সাইডে আছে, খেয়াল করে দেখো। আপনি যদি অ্যালারি পেশিটাকে সংকুচিত করেন তাহলে হৃৎপিণ্ডের এই লেয়ার দুটা কি টেনে নিয়ে যাবে না ওরা? অ্যালারি পেশির টেন্ডনটা কোন দিকে আছে? এই দিকে, এখানে আছে আর এই যে এখানে আছে। তাহলে এই প্রান্তগুলো কিন্তু স্থির। তাহলে যদি এরা সংকুচিত হয়, এই যে সংকুচিত হলো, দেখো এখন কি হবে, অ্যালারি পেশিটা সংকুচিত হলো, তাহলে দেখো হৃৎপিণ্ডটা এই যে টেনে বাইর করে নিয়ে আসছে, টেনে নিয়ে আসছে। এই অ্যালারি পেশিটা যদি সংকুচিত হয়, খাটো হবে, খাটো হয়ে কি হবে, এই দেখুন বড় করে ফেলছে। তাহলে অ্যালারি পেশি সংকুচিত হলে হৃৎপিণ্ডে রক্ত কি প্রবেশ করবে, তাই না? এই যে এখন দেখো রক্ত প্রবেশ করতেছে, এদিক থেকে রক্ত প্রবেশ করতেছে। এবার অ্যালারি পেশিটা শিথিল হবে, শিথিল মানে আগের অবস্থায় যাওয়া, আগের অবস্থায় যাওয়া। এই যে দেখো অ্যালারি পেশি যদি শিথিল হয়, অ্যালারি পেশিটা কিন্তু লম্বা হবে। তাহলে বলো তো, অ্যালারি পেশি যখন শিথিল হয় তখন আর রক্ত প্রবেশ করতে পারবে? পারবে না। তাহলে আমি আরেকবার বলি, অ্যালারি পেশি শিথিল অবস্থায় এইরকম, অ্যালারি পেশি যখন সংকুচিত হয় তখন এইরকম। অ্যালারি পেশি টেনে নিয়ে আসবে না হৃৎপিণ্ডটাকে দুই দিকে। ইয়েস, ওকে। তো অ্যালারি পেশি জোড়ায় জোড়ায় থাকে, ওই পাশে এক জোড়া, এই পাশে এক জোড়া, এইভাবে থাকে, 7টাতে 14 জোড়ার মতো থাকে। নাম্বারের থেকে জরুরি হচ্ছে অ্যালারি পেশির আসলে কাজটা কি, অ্যালারি পেশি কোথায় থাকে এইটা। তো প্রিয় স্টুডেন্ট, আমরা কিন্তু মোটামুটি হৃদযন্ত্র সম্পর্কে ধারণা পেয়েছি। এদের হৃদযন্ত্র হচ্ছে 7 প্রকোষ্ঠ বিশিষ্ট, সবগুলো ফানেলের মতো। ফানেলগুলো এরকম না, এরকম না, লাইক ফানেলের মতো। কয় খণ্ড বিশিষ্ট? 7 খণ্ড বিশিষ্ট। ফ্লো কোন দিকে? পেছন থেকে সরু প্রান্তের দিকে। সম্মুখের অংশটার নাম কি? সম্মুখ অ্যাওর্টা। এখানে রক্ত ঢোকে প্রবেশ করে কার কারণে? অ্যালারি পেশির কারণে। অ্যালারি পেশিগুলো দুই দিকে থাকে এবং পাখির ডানার মতো। অ্যালারি শব্দের অর্থ হচ্ছে উইং বা ডানা। অ্যালারি পেশি সংকুচিত হলে রক্ত প্রবেশ করে, প্রসারিত হলে এটা আবার বন্ধ হয়ে যায়, তখন রক্ত এদিক যায়। ব্যাকফ্লো যদি করতে যায়, এই যে এখানে কিন্তু কি আছে? কপাটিকা আছে। এখন প্রশ্ন হলো, মানুষেরও তো হৃৎপিণ্ড আছে, মানুষের হৃৎপিণ্ড তো সংকোচন প্রসারণ হয়, ইম্পালস তৈরি করতে হয়, কারেন্ট তৈরি করতে হয়, তাহলেই তো সংকোচন প্রসারণ করবে, রাইট? তো মানুষের হৃৎপিণ্ড যেটা করে, এটা মানুষের হৃৎপিণ্ড, এই যে দেখো যেখানে যেখানে হচ্ছে মহাশিরাটা প্রবেশ করে মানুষের ডান অলিন্দে, ঠিক এই যে জায়গা থেকে কিন্তু কারেন্ট তৈরি হয়, এই যে এখান থেকে হয়ে কি হয়, কারেন্ট এদিক যায়, এদিকে যায়, এদিকে যায়, এদিকে যায়, এদিকে যায় এবং এদিকে যায়। ওখান থেকে কারেন্ট তৈরি হয়ে পুরো হৃৎপিণ্ডে যায়, হৃৎপিণ্ড সংকোচন করে। তো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, কারেন্টটা যেখান থেকে আসতেছে, এটা কি হৃৎপিণ্ডের পেশি থেকে আসতেছে না কারেন্টটা? তাহলে এই ধরনের ইম্পালস, এই ধরনের কারেন্টকে বলা হয় মায়োজেনিক
ইম্পালস। মায়ো মানে হচ্ছে পেশি, জেনিক মানে হচ্ছে তৈরি হওয়া। পেশি থেকে জেনেসিস হয়েছে, পেশি থেকে তৈরি হয়েছে। কিংবা কারেন্টটা কে তৈরি করছে? পেশিগুলাই জেনেসিস করছে। তাহলে মানুষের হৃৎপিণ্ডে কারেন্ট কে তৈরি করে? পেশিগুলা। এই জন্য মানুষের হৃৎপিণ্ডের ইম্পালসটা, মানুষের হৃৎপিণ্ডের যে কারেন্টটা, পুরো ব্যাপারটা, মানুষের হৃৎপিণ্ডের যে নিয়ন্ত্রণটা, এটাকে বলা হয় মায়োজেনিক নিয়ন্ত্রণ, মানে পেশি থেকে আসা কারেন্টের মাধ্যমে নিয়ন্ত্রণ। কিন্তু এদের এখানে কিন্তু কি হয় না, খেয়াল করো, এদের সংকোচন প্রসারণ কিন্তু আরেকজন করাচ্ছে। কে করাচ্ছে? এই যে এখানে এটা অ্যালারি পেশি। মানুষের সংকোচন প্রসারণ করার জন্য কোনো পেশি আছে হৃৎপিণ্ডকে টানাটানি করে? করে না। সেই জন্য নিজেকে কারেন্ট তৈরি করতে হয়। বাট এখানে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ কে করাচ্ছে? অ্যালারি পেশি। তাহলে তোমাকে অ্যালারি পেশিকে কারেন্ট দিতে হবে না? এই কারেন্টটা কিন্তু এই যে এখান থেকে আসে। এগুলো কিছু হচ্ছে স্নায়ু গ্যাংলিয়ন, মানে এগুলো নিউরন। ওকে, এগুলো নিউরন। এদের নিউরন থেকে কিন্তু কানেকশন যায় অ্যালারি পেশিতে, তাহলে এখানে ইলেকট্রিসিটিটা কোত্থেকে আসতেছে? এদের ক্ষেত্রে নিজের পেশি থেকে আসছে, এই জন্য মায়োজেনিক। এদের ইলেকট্রিসিটিটা কোত্থেকে আসতেছে? নিউরন থেকে আসতেছে। তাহলে আমরা কি বলবো? নিউরোজেনিক। কি বলবো? নিউরোজেনিক। সো এখানে ইম্পর্টেন্ট কথা হলো এইটাই, যে ঘাসফড়িং এর হৃৎপিণ্ডের কারেন্ট আসে নিউরন থেকে। তাহলে এদের হৃৎপিণ্ডের নিয়ন্ত্রণ, হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণকে আমরা বলবো নিউরোজেনিক নিয়ন্ত্রণ। আমাদের হৃৎপিণ্ডের কারেন্ট আসে মায়োকার্ডিয়াম বা হৃৎপেশি থেকে। এই জন্য আমাদের হৃৎপিণ্ডের নিয়ন্ত্রণকে বলা হয় মায়োজেনিক নিয়ন্ত্রণ। মায়ো মানে হচ্ছে পেশি থেকে কারেন্ট আসতেছে, নিউরো মানে হচ্ছে নিউরন থেকে কারেন্ট আসতেছে। প্রিয় স্টুডেন্ট, এগুলোর নাম কিন্তু গ্যাংলিয়ন। গ্যাংলিয়ন নিয়ে আমরা যথাসময়ে আবার পড়বো, তারপরও বলে রাখি, গ্যাংলিয়ন শব্দের অর্থ হলো এখানে অনেকগুলো নিউরনের কোষ দেহগুলো একসাথে এসে টিউমারের মতো তৈরি করছে। নিউরনের ছবি তোমরা নিশ্চয়ই দেখছো, কোষ দেহ, সেল বডি। সেই সেল বডিগুলো, অনেকগুলো নিউরনের সেল বডিগুলো যদি একসাথে থাকে ফুলে যাবে। সো এই যেগুলো আছে গ্যাংলিয়ন, ওকে। তো হৃদ বিভব কিংবা কার্ডিয়াক ইম্পালস গুলা কোথা থেকে আসতেছে? মানুষের ক্ষেত্রে পেশি থেকে, এদের ক্ষেত্রে নিউরন থেকে। ওকে, সো আমি পুরো ব্যাপারটা 1 মিনিটের মধ্যে আবার বলতেছি। রক্ত সংবহন তন্ত্র হিমোসিল, হিমোলিম্ফ হৃদযন্ত্র দ্বারা তৈরি। হিমোসিল কোনটা? এই যে পুরো দেহটাই হিমোসিল মানে রক্তপূর্ণ গহ্বর। পুরো দেহকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। হৃৎপিণ্ড আছে যে সাইনাস, তার নাম পেরিকার্ডিয়াল সাইনাস। ভিসেরা বা পরিপাক অঙ্গ যেখানে আছে, এটার নাম হচ্ছে ভিসেরাল সাইনাস। আর স্নায়ু যেখানে আছে, নিউরন যেখানে আছে, দিস ইজ পেরিনিউরাল সাইনাস। 3টা সাইনাসে ভাগ করা হয়েছে। 3টা সাইনাস কি দ্বারা বিভক্ত? পৃষ্ঠীয় পর্দা এবং অঙ্কীয় পর্দা। তাহলে রক্তগুলো কি হয়? এইগুলোর ভেতরে যাইতে পারে। ঠিক আছে। আর এরপর আমরা কি দেখছি? হৃদযন্ত্র। 7 প্রকোষ্ঠের হৃদযন্ত্র, প্রত্যেকটা ফানেল আকৃতির, সামনের দিকে সরু প্রান্ত। এদের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রিত হয় অ্যালারি পেশি দ্বারা বা ডানা পেশি দ্বারা। অ্যালারি পেশিগুলোতে আবার কারেন্ট আসে কোথা থেকে? নিউরন থেকে। এই জন্য এদের নিয়ন্ত্রণকে বলা হয় নিউরোজেনিক নিয়ন্ত্রণ। রাইট। রক্ত একদিকেই যায়, বিপরীত দিকে আসলে এগুলোতে কপাটিকা আছে। এবং এই যে ছিদ্রগুলো তোমরা দেখতে পাচ্ছ, মুখগুলা, এগুলো কি ছিদ্র বা মুখ, যেগুলোতে রক্ত প্রবেশ করে। এই মুখগুলোর নাম হচ্ছে অস্টিয়া বা অস্টিয়াম। অস শব্দের অর্থ হচ্ছে ওপেনিং বা ছিদ্র। অস শব্দের অর্থ কি? ওপেনিং বা ছিদ্র। এই যে এখানে একটা অস্টিয়াম, মানে অনেকগুলো ছিদ্র আছে যেগুলোতে রক্ত প্রবেশ করে। তো অনেকগুলো অস্টিয়ামকে প্লুরালি বলা হয় অস্টিয়া। ঠিক আছে। এদের রক্ত যেগুলো প্রবাহিত হচ্ছে, সেই রক্তকে 2 ভাগে ভাগ করি আমরা। রক্তের নাম হচ্ছে হিমোলিম্ফ, কারণ রক্ত বেসিক্যালি লসিকা এবং রক্ত একসাথে, বর্ণহীনেরা। তো রক্তের পিএইচ এর কথা আমি পড়তে বলছি, রক্তের আপেক্ষিক গুরুত্বের কথা পড়তে বলছি। এদের হিমোলিম্ফকে 2 ভাগে ভাগ করা হয়, একটা পানীয় অংশ আর একটা হচ্ছে কি অংশ? রক্তকণিকা অংশ। এদের রক্তকণিকা এক ধরনের, হিমোসাইট, যেটা ডাব্লিউবিসির মতো কাজ করা, ডাব্লিউবিসি এবং প্লাটিলেট 2টার মতোই। এদের হিমোসাইটকে আবার 3 ভাগে ভাগ করা হয়, মানে ওগুলারই কোনগুলো ছোট, কোনগুলো মাঝারি, কোনগুলো বড়। কাজ কি করে? ডাব্লিউবিসির মতো কাজ করে। কি কাজ তো আপনারা জানেনই, ফ্যাগোসাইটোসিস, জীবাণু ভক্ষণ, প্রতিরক্ষা, রাইট। আর কি করে? আর হচ্ছে অন্যান্য কাজগুলোও করে। খোলস মোচন, রক্তের মাধ্যমে তো হরমোনও পরিবহন হয়, এগুলো রেশন পদার্থ পরিবহন হয়, এগুলো তো আপনাদের জানার কথা, না হলে আমরা পরে আবার শিখবো। প্লাজমা অংশটা কেন ইউনিক? এই 5টা বৈশিষ্ট্য আপনারা জানবেন। ওকে,
তো এখন আমাদের যে জিনিসটা জানতে হবে এটা দিয়ে শেষ, সেটা হলো রক্ত প্রবাহ। কি প্রবাহ? রক্ত প্রবাহ, খুব ইম্পর্টেন্ট পার্ট। ঘাস ফড়িং এ বেসিক্যালি মিনিটে 100 থেকে 110 বার হার্টবিট হয়, 100 থেকে 110 বারের মতো হার্টবিট হয়। আমাদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি 72 বার, গড়ে 72 বার কিংবা 75 বার ধরা যেতে পারে। ঠিক আছে, 70 থেকে 80, দ্যাট মিনস 75, বাট এক্সাক্ট নাম্বার হচ্ছে 72। তো আমাদের থেকে ওদের কিন্তু হার্টবিট বেশি, রাইট? তো রক্ত আসলে কোথা থেকে কোথায় যায় এটা একটু আমরা দেখি, তারপরে আমাদের পড়া শেষ। এটা 1 2 3 4 5 6 7, এটা একটু লম্বা হবে, পেছনটা একটু বাড়তি হবে। তো রক্ত কোথা থেকে কোথায় যায় দেখেন, 30 থেকে 60 মিনিটের মতো সম্ভবত লাগে এদের পুরো রক্তটা এখান থেকে রওনা দিয়ে ঘুরে আবার ওখানে আসতে। তাহলে আমরা কাজ করি, রক্তটাই যে এখানে আছে, এখান থেকে আমরা রক্তটাকে পুরো দেহ ঘুরাই নিয়ে আসি। প্রথম যেটা কাজ হয় সেটা হলো এরা এই যে অস্ট্রিয়া পথে হৃৎপিণ্ডে প্রবেশ করে। তাহলে রক্ত কোথায়? পেরিকার্ডিয়াল সাইনাস থেকে হৃদযন্ত্রে, হৃদযন্ত্র দিয়ে কোথায় আসে? এই সম্মুখে আওরটা, সম্মুখে আওরটা, সম্মুখে আওরটা থেকে কোথায়? এই যে এখানে আছে মস্তকের যে গহ্বরটা আছে, মস্তকের সাইনাস এখানে আসে। মস্তকের সাইনাস থেকে রক্তটা কিন্তু এখানেও প্রবেশ করে, এই নিচের সাইনাসে প্রবেশ করে। তার মানে আমরা একটা ধরি, এখান থেকে কোথায় আসে? পেরি নিউরাল সাইনাস। পেরি নিউরাল সাইনাস থেকে কিন্তু রক্তগুলো আবার কোথায় যায়? পেরি ভিসেরাল সাইনাস। পেরি ভিসেরাল সাইনাস থেকে আবার রক্তগুলো কোথায় যায়? এদিকে, কারণ আবার হার্টে যাইতে হবে। এই যে দেখো, পেরি কার্ডিয়াল সাইনাস। পেরিকার্ডিয়াল সাইনাস থেকে কোথায় যায়? হৃদযন্ত্রে। হৃদযন্ত্র থেকে কোথায়? সম্মুখে আওরটা। সম্মুখে আওরটা থেকে কোথায়? মস্তকের সাইনাস। মস্তকের সাইনাস থেকে কোথায়? পেরিভিসারাল সাইনাস। পেরিনিউরাল সাইনাস। পেরিনিউরাল সাইনাস থেকে কোথায়? পেরিভিসারাল। পেরিভিসারাল থেকে কোথায়? আবার পেরিকার্ডিয়াল। এইভাবেই হচ্ছে। তাহলে আপনাকে ডিরেকশনটা পড়তে হবে, আমি খুব দ্রুত লিখে দিই। প্রথমে পেরিকার্ডিয়াল সাইনাস। পেরিকার্ডিয়াল সাইনাস থেকে কোথায় যায়? এই অস্টিয়া পথে কোথায় যায়? হৃদযন্ত্রে। হৃদযন্ত্র থেকে কোথায় যাচ্ছে রক্তটা? এই সম্মুখ অ্যাওর্টা, সম্মুখ অ্যাওর্টা। সম্মুখ অ্যাওর্টা থেকে রক্ত কোথায় যাচ্ছে? মস্তকের সাইনাস। মস্তকের সাইনাস থেকে কোথায় যাচ্ছে? পেরি নিউরাল সাইনাস। পেরি নিউরাল সাইনাস থেকে কোথায় যাচ্ছে? পেরিভিসেরাল সাইনাস। পেরিভিসেরাল সাইনাস থেকে কোথায় যাচ্ছে? পেরি কার্ডিয়াল সাইনাস। এই যে আসছে তো, সো এখানে রক্ত কিন্তু সবসময় এইভাবে বাহিত হয়। প্রত্যেক মিনিটে কতটা বিট দেয়, আর রক্ত পুরা এক জায়গা থেকে যদি রওনা দেয় এখান থেকে পেরিকার্ডিয়াল সাইনাস থেকে, ওখানে আবার আসতে রক্তের কতক্ষণ লাগে, এইটা একটু আপনারা টাইমটা দেখে নেবেন। আশা করছি বোঝাইতে পারছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।